আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই ফ্রেশ সংবাদ শিরোনাম। মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেন কারাগারে, রাজনৈতিক হয়রানি বলে দাবি তার আইনজীবীদের। নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল জানালেন ওবায়দুল কাদের। 26 অক্টোবরের পর নির্বাচনকালীন সরকার নিয়ে সিদ্ধান্ত। দুদিন পর দরপতন থেমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে আবারও ভর্তি পরীক্ষা। আগামী শিক্ষাবর্ষে পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তনের আভাস ভিসির। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হওয়া মানহানির মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার সিএমএম আদালত। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি করেছেন তাঁর আইনজীবীরা। এনামুল কবির রূপক জানাচ্ছেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সরকার বিরোধী নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টের নেতা। টেলিভিশন টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে অশালীন মন্তব্য করার অভিযোগে তার নামে মানহানির মামলা করেন রংপুরের নারীনেত্রী মিলি মায়া বেগম। এতে রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরোয়ানা জারি করলে তাকে গ্রেপ্তার করে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ডিবি। ফটোকপি দেখাইছে যে এটা 501 ধারা মামলা, ওইটার উপরে তারা মেসেজ করে তারা জামিন শুনানি করেছে। অতএব কোর্টে তো ফটোকপি অ্যালাউড না, তাই না? অতএব এখানে আমরা তো বিশ্বাস করতে পারি না কি ধারা। অতএব আমরা তো একটা ডার্কের মধ্যে আছি। অন্য কোর্টে কি বেল চাওয়া যায়? এটা তো পোস্ট বক্স, এই পোস্ট বক্স সে আমাদেরকে একটা এন্ট্রি বেল দিয়ে বলবে সরকারকে ওই কোর্টে চলে যাবে, সে আমার এখানে হাজির হয়েছে। শুনানি শেষে জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠান আদালত। সব ধারাগুলি জামিনযোগ্য। সুপ্রিম কোর্ট বলেছে জামিনযোগ্য অপরাধে কোর্টের জামিন নাকচ করা না দেওয়ার কোনো এখতিয়ার নাই। এটাই আমাদের দেশের আইন এবং এই আইন বহির্ভূতভাবে এটা করা হলো। আমি আদালতকে বলেছিলাম সুপ্রিম কোর্টের এই নির্দেশনার পরে যদি তাকে জামিন না দেওয়া হয় তাহলে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি অপমানজনক হবে। এখানে জামিন দেওয়ার কোনো এখতিয়ার নাই। তাকে সেই যে কোর্ট থেকে তার ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেখানে নিয়ে যায়, সেখানে তার জামিন চাইতে হবে। এই আদেশটা সরকারের ইচ্ছার প্রতিফলন। ব্যারিস্টার মইনুল হোসেনকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এটা করা হচ্ছে এবং আরও হবে। ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার এবং তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নথিপত্র রংপুরের আদালতে পাঠাবে ঢাকার সিএমএম আদালত। ঢাকার সিএমএম আদালতে জামিন শুনানি চলার সময় ময়মনসিংহের আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে আরেকটি মানহানি মামলা হয়েছে। কক্সবাজারে দায়ের হওয়া আরেক মানহানি মামলায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আগে দায়ের হওয়া 7 মামলার 2টিতে জামিনে আছেন মইনুল। একটির বিচার বিভাগীয় তদন্ত চলছে, অন্যটিতে আদালতে হাজির হওয়ার নির্দেশ রয়েছে। দুটোতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এরই একটিতে গ্রেপ্তার ব্যারিস্টার মইনুল। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী বিচার বহির্ভূত হত্যা শুরু করেছে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, এই সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হবেও না। সিটি নির্বাচনের মতো একতরফা নির্বাচন এদেশের জনগণ আর হতে দেবে না। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মইনুল হোসেনের গ্রেফতার এবং কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে মুক্তির দাবি করেন তিনি। শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য আজকে তার এই অবস্থা। মানহানির মামলায় তাকে গ্রেপ্তার করা নজিরবিহীন ঘটনা। ব্যারিস্টার মইনুল হোসেনের গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি। আমি অবিলম্বে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ব্যারিস্টার মইনুল হোসেনের গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে ব্যারিস্টার মইনুল হোসেনের মুক্তি দাবি করছি। বিআরবি হসপিটালস লিমিটেড ভোটের খবর।
আজকের ভোটের খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হৃদয় হোসেন। হৃদয়, ধন্যবাদ নবনীতা। ভোটের খবরের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি হৃদয় হোসেন। শুরুতেই থাকছে নির্বাচনের তফসিল ও নির্বাচনকালীন সরকারের খবর। নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমান মন্ত্রিপরিষদের আকার বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। নির্বাচনকালীন সরকার বলতে সংবিধানে কিছু নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রিপোর্ট করছেন মোরসালিম বাবলা। আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচনের প্রস্তুতি, মন্ত্রিসভার আকার সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলতে সকালে সড়ক ও সেতু মন্ত্রণালয়ে ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন। মন্ত্রী বলেন, দেশে যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয় তা নিয়ে কাজ করছে সরকার। ২৬ অক্টোবর দলের নির্বাহী কমিটির বৈঠক থেকে নির্বাচনকালীন সরকার গঠন প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে। গত নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন ছিল বলে নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠন করা হয়েছিল। তবে এবার মন্ত্রিসভায় সব দল থাকায় তার আর প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। গতবার একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল, বিএনপি নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি ছিল, আর বিএনপি তখন পার্লামেন্টের ছিল। বিএনপিকে আমরা অফারও করেছিলাম, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফার করেছে। মনে হয় এবার মন্ত্রিসভার সাইজ ঠিকই থাকছে, তবে সাইজ ছোট হলেও দু একজন যুক্ত হতে পারে। সাইজ এ অবস্থায় থাকলেও দু একজন যুক্ত হতে পারে। নির্বাচনকে ঘিরে মন্ত্রিসভার আকার কমছে না, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। একটা মন্ত্রিসভা গঠিত হয় 5 বছরের জন্য, কিন্তু মাঝখানে যেমন এই 5 বছর, গত 5 বছরের মধ্যে কিছু কিছু নতুন মন্ত্রীও তো যোগদান করেছে, কিন্তু বাদ কেউ যায়নি। আর বাদ দেওয়াটা তো একটা দলের বা যিনি এখন মন্ত্রী একজনের বাদ দেওয়া, এটা তো একটা কষ্টেরও ব্যাপার, কারণ সবাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রাজনীতি করে। সুতরাং আকারে ছোট করতে হবে, সংবিধানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। কারণ পৃথিবীর সব দেশ, যেমন ভারত, নির্বাচনকালে তো সরকার আবার পরিবর্তন হয় না, এই সরকারই থাকে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, সব জায়গায় কি সরকারই থাকে। কিন্তু 14 সালের ঘটনাটা ছিল একটু ভিন্ন। বাণিজ্যমন্ত্রী বলেন, তফসিল ঘোষণার পরপরই মন্ত্রী এবং সংসদ সদস্যরা শুধু রুটিন ওয়ার্ক করতে পারবেন। ওই সময় কোনো প্রকার প্রভাব বিস্তার এবং সরকারি সুবিধা নিতে পারবেন না তারা। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। মুক্তিযুদ্ধের সময় সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত জামায়াত সহ যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধা রয়েছে বলে ইসির কাছে দাবি করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। জামায়াত ও হেফাজতে ইসলামের কারোর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার বিষয়েও আপত্তি রয়েছে তাদের। ইসি বলছে, কোনো প্রার্থীকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন থেকে দূরে রাখার আইনি সুযোগ তাদের নেই। সময় ইসলামের রিপোর্ট। 5 দফা দাবি নিয়ে ইসির সাথে বৈঠক করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। আদালতের রায়ে নিবন্ধন হারানো জামাতে ইসলামীর কোনো সদস্য যাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না পারে সে বিষয়ে ইসিকে নজরদারি সহ আইনি বিধিনিষেধ আনার দাবি জানিয়েছেন সংগঠনটির প্রতিনিধিরা। যদি দেখা যায় যে সে জামাতের সদস্য, তাহলে ওই যে সুপ্রিম কোর্টের আদেশ, যে আদেশটি ইনফ্যাক্ট আমি চেম্বার জাজ হিসাবে কনফার্ম করেছিলাম হাইকোর্টের আদেশটি, যে স্ট্যাটাস কো থাকবে, সেই স্ট্যাটাস কো কিন্তু এখনও আছে, যার জন্য জামাত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অযোগ্য। যদি দেখা যায় যে জামাতের সদস্য পদের মধ্যে সেই রয়েছে, তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি ওই নিষেধাজ্ঞায় পড়ে যায়, সে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবেও দাঁড়াতে পারবে না বলে আমরা প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে জানিয়েছি। যে অ্যালায়েন্স জামাতকে বা নির্বাচনে অযোগ্য কোনো দলকে নেবে, সেই অ্যালায়েন্সও ইলিগাল, অবৈধ। যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যদেরও নির্বাচন করার সুযোগ বন্ধের দাবি তাদের। আপত্তি হেফাজতে ইসলামের সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ নিয়েও। হেফাজতে ইসলাম যে মুক্তিযুদ্ধ বিরোধী একটি সংগঠন, এটা নিয়ে আমাদের বিশাল শ্বেতপত্র রয়েছে। ডিক্লারেশন দিতে হবে, আমি মুক্তিযুদ্ধের বিরোধী ছিলাম না, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করিনি, মুক্তিযুদ্ধের বিরোধী যে সমস্ত সংগঠন, সন্ত্রাসী জঙ্গি যেসব সংগঠন, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই ডিক্লারেশন প্রত্যেকটা প্রার্থীকে ইন্ডিভিজুয়ালি এটা দিতে হবে, যে দলেরই হন না কেন। ইসি বলছে, তাদের দাবির বিষয়গুলো নির্বাচনী আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা খতিয়ে দেখা হচ্ছে। এটাই তো আইনের বিষয়। এই বিষয়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এই ক্ষেত্রে আইনের একটা
বারতা আছে, যেখানে আমরা অন্য কোনো দলকে এইভাবে সরাসরি বলতে পারবো না যে তোমরা অমুকরে বা অমুক দলকে, অমুক দলের সমর্থক বা কর্মীকে তোমরা নমিনেশন দেবো না। এ কথাটা কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা সম্ভব নয়। নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিপক্ষে মত দিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের তফসিল ঘোষণার পর যে কোনো বিশৃঙ্খলা রাজনৈতিক এবং প্রশাসনিক দুভাবেই ঠেকানোর প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। দলটির নীতি নির্ধারণী মহল জানিয়েছে 2015 সালের মতো জ্বালাও পোড়ায়ের সুযোগ কাউকে দেওয়া হবে না। রিপোর্ট করছেন কাজী ইমদাদ। 2014 সালে সাধারণ নির্বাচনের পর 2015 সালের 5 জানুয়ারি থেকে টানা 3 মাস অবরোধ কর্মসূচি করে বিএনপি। বিএনপির রাজনৈতিক ওই কর্মসূচিতে 100-এরও বেশি মানুষ পুড়ে মারা যায়। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যুক্তফ্রন্ট ঘোষণা দিয়ে রেখেছে তফসিল ঘোষণার পরই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ 7 দফা দাবিতে কঠোর আন্দোলনে যাবেন তারা। যুক্তফ্রন্টের সিদ্ধান্তগুলো মাঠে বাস্তবায়নের প্রস্তুতিও নিচ্ছে বিএনপি। তবে আওয়ামী লীগ নেতারা মনে করছেন জনবিচ্ছিন্ন নেতাদের ডাকে জনগণ সাড়া দেবে না। 75-এর 15ই আগস্ট আওয়ামী লীগের বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেখানে স্বাধীনতা বিরোধী শক্তি জামাত যারা স্বাধীনতাকে মেনে নেয় নাই, তাকেও সমর্থন দিয়েছিল যারা মুক্তিযোদ্ধার কিছু লোকজন, বিচ্যুত আদর্শচ্যুত। কাজে আমি বলতে চাই যে এই যে জনভিত্তিহীন, জনবিচ্যুত, জনবিচ্ছিন্ন যে মানুষগুলো একত্র হয়ে ঐক্যজোট করেছে, এই ঐক্যজোট বাংলাদেশের রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন আনতে পারবে না, তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। বিশৃঙ্খলা প্রতিরোধের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। যারা আন্দোলন করতে যাবে তাদেরকেও মোকাবেলা করবে, যারা জ্বালাও পোড়াও কিংবা একটা নৈরাজকতার সৃষ্টি করার স্বপ্ন দেখছে, দেশকে অস্থিতিশীল করার করে দেশে নতুন একটা ধারা আনবে, অসাংবিধানিক সরকার আনবে, অপশক্তি আনবে, আমরা রাজনৈতিকভাবে ইনশাআল্লাহ প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা দিব। নির্বাচন সামনে রেখে নাশকতা ঠেকাতে আওয়ামী লীগ তৃণমূলকে আরো সংগঠিত হওয়ার নির্দেশনা দিয়েছে। কাজী ইমদাদ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর সরকার কাজের ধরন ঠিক করবে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহমদ মোস্তফা কামাল। একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, তফসিলে নির্বাচনকালীন সরকারের এখতিয়ার সম্পর্কে নিশ্চয়ই বলা থাকবে, সরকার সে অনুযায়ী কাজ করবে। এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে প্রায় 20,000 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে 21টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এককভাবে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে 35টি ড্রেজার, জলযান এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য। কুমিল্লা কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে 624 কোটি টাকা। যে এই বছর আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি হবে 8.25 থেকে 8.30%। আমরা বিশ্বাস করি আমাদের যে ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালসগুলো আছে, এগুলোর গতি দ্বারা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা অবশ্যই আমরা বলতে পারি যে ইনশাআল্লাহ আমাদের এই বছর জিডিপিতে হাইয়েস্ট গ্রোথ হবে। নির্বাচন আচরণবিধিতে আমরা সাংঘর্ষিক হয় এমন কোনো কাজ করব না। আমরা নির্বাচন তফসিল ঘোষণা করার পর নির্বাচনের জন্য সে সময় আমরা দেখব যে আমাদেরকে কতটুকু অধিকার দেওয়া হয়, কতটুকু কাজ করার ক্ষমতা দেওয়া হবে এবং কী কী কাজ আমরা করতে পারবো, কী কী পারবো না। যেগুলো আমরা কাজ করতে পারবো সেগুলো আমরা চালিয়ে যাব। এটা ভালো হবে না? নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা আগামীকাল সিলেটে অনুষ্ঠিত হবে। জনসভার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সিলেটে এসে পৌঁছেছেন জোটের প্রধান ডক্টর কামাল হোসেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আসম আব্দুর রব সহ অন্য নেতারা বুধবার সকালে সিলেটে পৌঁছাবেন। শহরের রেজিস্ট্রি মাঠে জনসভা শুরু হবে দুপুর 2টায়। সিলেটের জোটের প্রথম এই জনসভায় সভাপতিত্ব করবেন সিটি মেয়র আরিফুল হক। প্রিয় দর্শক, ভোটের খবর এই ছিল আজকের আয়োজন। ফিরে যাচ্ছি মূল সংবাদে নবনীতা চক্রবর্তীর কাছে। ধন্যবাদ হৃদয়। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার যাবজ্জীবন সাজা চেয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছে দুর্নীতি দমন কমিশন। তবে সরকার ও জনগণের টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রত্যেককে দায়ী করে বিচারিক আদালতের সাজা বহাল রাখার দাবি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আপিল শুনানির আবেদন মুলতবি চেয়ে করা আবেদন খারিজের পর আদালত থেকে বেরিয়ে এসেছেন বলে স্বীকার করেন খালেদা জিয়ার আইনজীবী মাজুল হক মান্না। জানাচ্ছেন,
তথ্যপ্রমাণ রিকল চেয়ে করা আবেদন হাইকোর্ট নথিভুক্ত করার আদেশ দিলে এর বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কথা জানিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিল শুনানি মুলতবি চাওয়া হয়। সে আবেদন নাকচ করে দিলে আদালত থেকে বেরিয়ে যান খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা। আমরা কোর্টকে জানিয়ে দিয়েছি বেগম খালেদা জিয়ার ন্যায় বিচার নিশ্চিত হওয়া দরকার। এই এভিডেন্স আসলে আরো স্পষ্ট হয়ে যাবে বেগম খালেদার বিরুদ্ধে রাষ্ট্রের বা দুদকের যে মামলাটা সাজা দেওয়া হয়েছে এই সাজা বাতিল হবে। ন্যায় বিচারের স্বার্থে আমরা মনে করি এটা আমরা অ্যাপ্লিকেশন দেওয়া উচিত, সেখানে সেটেল হওয়া উচিত। এর জন্য আমরা চলে এসেছি। সে সময় হাইকোর্ট দুদকের আইনজীবীকে তাদের অসমাপ্ত যুক্তি উপস্থাপন শেষ করার নির্দেশ দেন। উনি মুখ্য আসামি, প্রধান আসামি, কাজে 5 বছর দেওয়াটা ঠিক হয়নি। আমরা সাজা বৃদ্ধির আবেদন করেছি এবং আমরা যেহেতু 409-এর লাইফ সেন্টেন্স, আমরা হাইয়েস্ট সর্বোচ্চ সাজা চেয়েছি। মামলায় রাষ্ট্রপক্ষকে পক্ষভুক্ত করায় তারা সাজা বহালের পক্ষে বক্তব্য দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়া হয়েছে এবং সেখান থেকে টাকাটা উধাও হয়ে গেছে। সুতরাং এই আত্মসাতের সাথে যারা যারা জড়িত প্রত্যেকেই অপরাধী এবং নিম্ন আদালত সঠিকভাবে এদেরকে সাজা প্রদান করেছে এবং এদের সাজা যাতে এখানে বহাল থাকে আমি সেই মর্মেই আদালতে প্রার্থনা করেছি। দুদক ও রাষ্ট্রপক্ষের যুক্তি শেষে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে না থাকার বিষয়টি উল্লেখ করে হাইকোর্ট বলেন এই মামলায় প্রয়োজনীয় আদেশ দেবেন বুধবার। মাঝহড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। টানা দুদিন বড় দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতন থেমেছে, তবে লেনদেন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক থাকতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। পরাগ আজিম জানাচ্ছেন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসিতে রবি ও সোমবার সূচক পতন হয় 50 ও 79 পয়েন্ট। আরও কমার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন অনেক বিনিয়োগকারী। মঙ্গলবার সকাল থেকেই উত্থান পতনের মধ্য দিয়ে শেয়ার বাজারে লেনদেন হয়। দিন শেষে সূচক পতন না হলেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। শেয়ার মার্কেটে কোনো অভিভাবক নাই, শেয়ার মার্কেট দেখার কোনো লোক নাই। এক শ্রেণীর লোক শুধু পয়সা নিচ্ছে, আমরা শুধু পয়সা দিয়ে যাব, এটা হতে পারে না। আমাদের পকেট এখন শূন্যের কোটা। পুঁজিবাজারে অব্যাহত দরপতনের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি বাজার বিশ্লেষকরা। গতকাল যেটা 79 পয়েন্টস পড়লো, আই ডিড নট ফাইন্ড এনি গুড রিজন বিহাইন্ড দিস। ভালো এটা কোনো ব্যাখ্যা আমার কাছে মনে হয় না। ইলেকশন ফিয়ার সিনড্রোম একটা হতে পারে, সেটা সাইকোলজিক্যালি হয়তো কিছু ইনভেস্টারকে নেগেটিভলি এফেক্ট করতেছে। এটা নির্ভর রিটেল ইনভেস্টার্স বেসড একটা মার্কেট, এইখানে কিছু প্যানিক কাজ করে, রিউমার্স কাজ করে, আর গ্যাম্বলিং তো হয়, অহরহ হচ্ছে। হ্যাঁ, এগুলা আর কিছু কর্পোরেট গভর্নেন্সের অভাব আছে। কিছু কোম্পানি কোনো আইন কানুন মানতে চায় না। তবে পুঁজিবাজার নিয়ে কিছুটা আশার কথা শুনিয়েছেন ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদিক। কিছুই হবে না হয়তো, কিন্তু একটু আতঙ্কের তথ্য আছে। সমস্ত ইন্ডিকেটর কিন্তু পজিটিভ। এমন কোনো ঘটনা ঘটে নাই বাংলাদেশে যে পুঁজিবাজার পড়ে যাওয়ার মতো। আমার কাছে মনে হচ্ছে আগামী সপ্তাহে বাজার গড়ে দাঁড়াবে, কারণ আমাদের হাতে টাকা আসবে, আইসিবির কাছে টাকা আসবে, কাজে পুঁজিবাজার গড়ে দাঁড়াবে। পুঁজিবাজারের চলমান সংকট মোকাবেলায় করণীয় ঠিক করতে মঙ্গলবার বৈঠক করেছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, ডিএসি, আইসিবি, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট ও ব্রোকার্স অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে উত্তীর্ণ পরীক্ষার্থীদের আবারও ভর্তি পরীক্ষা দিতে হবে। একাডেমিক কমিটির বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। এর আগে প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে আবারও পরীক্ষা নেওয়ার দাবিতে মৌন মিছিল করে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় ছাত্রলীগ। উপাচার্য আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হবে বলে আভাস দেন। একই দাবিতে দুপুর 12টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। জাতীয় সংসদে ওজন ও পরিমাপ মানদণ্ড বিল 2018 পাশ হয়েছে। বিলটি পাশের জন্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রস্তাব করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের বিভিন্ন দেশে নানামুখী পণ্য রপ্তানি করে।
সে কারণে বিলটি বাংলাদেশকে বিশ্ববাজারে বিশেষ স্থান করে দেবে। এর আগে নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়, পরে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশের উপর আলোচনা হয়। এরপর দুটি স্থায়ী কমিটির বিল সম্পর্কিত রিপোর্ট উপস্থাপন করা হয়। 40 বছর পূর্তি উপলক্ষে 25 থেকে 27 অক্টোবর ঢাকার আর্মি স্টেডিয়ামে আড়ং 40 বছর উৎসব অনুষ্ঠিত হবে। এরিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলন হয়েছে। উপস্থিত ছিলেন আড়ং এবং ব্র্যাক এন্টারপ্রাইজের ঊর্ধ্বতন পরিচালক তামারা হাসান আবেদ, উৎসবের ডিজাইন কনসালটেন্ট চন্দ্রশেখর সাহা, আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার আশরাফুল আলম সহ অন্যরা। 3 দিনের অনুষ্ঠানে হস্ত ও কারুশিল্পীদের সম্মাননা, তাগা ব্র্যান্ডের ফ্যাশন শো এবং জেমস জলের গান সহ অন্যান্য শিল্পীদের কনসার্ট হবে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই। উজ্জ্বল সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা সংকটে লালমনিরহাট জেলায় মাছের উৎপাদন ঘাটতি কমছে না। ফলে আমিষের বাড়তি চাহিদা পূরণে জেলার বাইরে থেকে মাছ আনতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে স্থানীয় বাজারগুলোতে বাড়ছে দাম। মিজানুর রহমান মেজুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। তিস্তা ধরলা নদী বেষ্টিত লালমনিরহাটে মাছ চাষের উপযোগী প্রায় 20,000 পুকুর, ডোবা, খাল, বিল, জলাশয় ও ছোট বড় নদ নদী থাকলেও প্রতি বছরই মাছ উৎপাদনে বড় ধরনের ঘাটতি থেকে যাচ্ছে। বন্যা, অনাবৃষ্টি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, সরকারি প্রণোদনা ও কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শের অভাবে মাছ চাষে আগ্রহ হারাচ্ছে চাষি। মাছের দাম কম, খাদ্যের দাম বেশি, লাভ হয় না সেইটা। মৎস্যশালা আর ইয়াও দেয় না, মনে করো বুদ্ধি দেয় না, কোনো সাহায্য দেয় না। কুড়িগ্রাম যেতে হয়, রংপুর যেতে হয়, ওই দিক থেকে মাছ নিয়ে আসতে দেখা গেল গাড়ি খরচ, পরিবহন সহ আমার বাজারে যে দামে বিক্রি হয়, তা আমরা লাভবান হতে পারছি না। পুকুরে পানি নেই, বৃষ্টি নেই, তারপর মোটর দিয়ে তো মাছ চাষ হচ্ছে না, আর দেখা যাচ্ছে যে খাদ্যের দাম বেশি। জেলায় প্রতি বছর প্রায় 27,000 মেট্রিক টন মাছের চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে মাত্র 11,000 মেট্রিক টন। জেলা মৎস্য বিভাগ মাছ চাষি ও মৎস্যজীবীদের প্রশিক্ষণ দেওয়ার কথা বললেও এক্ষেত্রে তেমন অগ্রগতি নেই। মৎস্য সেক্টরে অনেক সম্ভাবনা আছে, উৎপাদন সেই তুলনায় কম। আমাদের যেটা লজিস্টিক সাপোর্ট আমাদের বর্তমান সরকার দিয়ে থাকে, পুরোটাই আমরা চাষিদের দিয়ে থাকি। এটা আসলে আরো দরকার। পৃষ্ঠপোষকতা পেলে মাছ চাষের মাধ্যমে এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি আমিষের ঘাটতি শতভাগ পূরণ করা সম্ভব মনে করেন স্থানীয়রা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। গাইবান্ধার সাঘাটা ও গোবিন্দগঞ্জে পুনঃব্যবহারের জন্য প্লাস্টিক বর্জ্য সংগ্রহের কারখানা গড়ে উঠেছে। এতে ভয়াবহ প্লাস্টিক দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে এলাকার পরিবেশ, সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে জাহিদুজ্জামান জানাচ্ছেন। এসব প্লাস্টিক বর্জ্যে শহর বন্দরের অলিগলি ছয়লাভ ছিল। নর্দমা বা খাল হয়ে এগুলো নদীতে চলে যায়। দীর্ঘমেয়াদী এসব প্লাস্টিকের ক্ষুদ্র অংশে জলজ পরিবেশ দূষিত হচ্ছে। মারাত্মক ক্ষতিকর এসব প্লাস্টিক বর্জ্য সংগ্রহের কয়েকটি কারখানা গড়ে উঠেছে সাঘাটা এবং গোবিন্দগঞ্জে। রিসাইক্লিংয়ের কাঁচামাল হিসেবে প্রস্তুত করা হচ্ছে সংগ্রহ করা প্লাস্টিক। সেই প্লাস্টিকগুলো বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে, এটা সেই আলাদা আলাদা করে এটা মেশিনে কাটে আর কি। আচ্ছা, মনে করেন কাটিং হয় অন্য দেশে মনে করেন চলে যাচ্ছে। প্লাস্টিকগুলো ওই দোকানওয়ালারা কিনে ওরা সংগ্রহ করে, সেখান থেকে আমরা আবার নিয়ে আসি, আসে দিয়ে নেভার দিয়ে কালার করে মেশিন ছোট করে ভাঙি, কালার করে বিভিন্ন জায়গায় বিক্রি করি। সুন্দরভাবে কাজ করি, মাল যারা আমরা চিনি তা কালার করে দেই। বোতলগুলো আপনার ফেলে দিচ্ছে লোকে ব্যবহার করে। এই বোতলগুলো যদি অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পড়েই থাকে, তো একটা পর্যায়ে দেখবেন যে বোতলের উপরে আপনার বাংলাদেশ ভাসতেছে। আর এইটা থেকে রক্ষার জন্য যে ভাঙড়ির যে দোকান আছে, দোকানের মাধ্যমে আমরা এই বোতলগুলো সংগ্রহ করি। পরিবেশ বান্ধব এই উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। যদি আমরা উপজেলা প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা লাগে, আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা একদিকে যেমন নির্মল পরিবেশ দিচ্ছে, তেমনি এখানে কর্মসংস্থান হয়েছে 300-র বেশি মানুষের। জাহিদুজ্জামান, চ্যানেল আই।
কেবলস উৎপাদনকারী প্রতিষ্ঠান বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। কুষ্টিয়া বিসিক শিল্পনগরীতে কারখানা চত্বরে কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, মিলাদ মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা। বক্তৃতা করেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান মুজিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুর রহমান এবং কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম।